এটা শুধুমাত্র মুসলমানদের উপর আঘাত দিল না, সংবিধানের 15 নম্বর আর্টিকেলের উপর আঘাত দিল। তাই আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে সংবিধানের আর্টিকেলের উপর আক্রমণ হচ্ছে। এই সংবিধান নিয়ে আনার জন্য, এই দেশ স্বাধীন দেশ করার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা জীবন উৎসর্গ করেছে। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো, যে সংবিধান পেলাম, যে গণতন্ত্র পেলাম, ধর্মীয় স্বাধীনতা পেলাম, আজকে বিজেপি সরকার এসে সেইগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। শুধুমাত্র মুসলমানদের সমস্যা এরকম ব্যাপার নয়, এটা সংবিধানের উপর আক্রমণ। এবার এটা কেন করছে? মোদির বন্ধুদের নজর পড়েছে কলকাতার দামি জায়গাটাতে। কলকাতার যে ফাঁকা দামি জায়গাগুলো আছে তার 5টার মধ্যে 3টে হচ্ছে ওয়াকফ সম্পত্তি। মোদির বন্ধুর নজর পড়েছে দিল্লির দামি জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলোতে। দিল্লির যে ফাঁকা দামি জায়গাগুলো আছে বা কবরস্থানগুলো আছে, তার যেগুলো দামি জায়গার মধ্যে কিছু কবরস্থান আছে, আর কিছু কবরস্থান ছাড়াও দামি জায়গা 5টা থাকলে 2টো হচ্ছে ওয়াকফের। গুজরাট, সারা ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই বড় বড় শহরের কবরস্থান আছে, তাই না? আর কবরস্থান দেখবেন ওয়াকফ সম্পত্তি। ওইগুলোতে এরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে, ওদের নজরে পড়েছে। কাদের? মোদির বন্ধুর নজরে পড়েছে। তাই বন্ধুকে গিফট করতে হবে, বন্ধুকে তুলে দেওয়ার জন্য আপনার আমার পাড়াতে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে, লড়াই বাঁধিয়ে দিয়ে এমন আইন তৈরি করবে, বলবে দেখ মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি। কিন্তু জব্দ করার পরে সম্পত্তিটা কি আমার হিন্দু ভাইকে দেবে নাকি? গরিব হিন্দুকেও দেবে না। কাকে দেবে? মোদির বন্ধুকে দেবে। জমি হাঙ্গরদের নজরে পড়েছে। কালকে ওদের নজরে যদি পড়ে গির্জার সম্পত্তি, আইন এরকম পরিবর্তন করবে। কালকে ওদের নজরে যদি পড়ে বৌদ্ধদের সম্পত্তি, এই নজরে পড়বে। কালকে ওদের নজরে যদি গুরুদুয়ারের সম্পত্তি পড়ে, এইরকম ভাবে তারা আইন বদলে দেবে। তা আইন না আগামী দিনে বদলাতে পারে এবং এই আইন যাতে প্রত্যাহার করে, তার লড়াই আমরা করছি। তাহলে লিমিটেশন অ্যাক্ট অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য। এর বিরোধিতা আমরা করছি। আমরা কেন বিরোধিতা করছি? দেখুন, আমরা কটা বাজে গো? আমরা আপনার আচ্ছা, এটা বলার পরে আপনাদের এলাকায় যে ওয়াকফ সম্পত্তি চুরি হয়েছে সেটা বলে ছেড়ে দেবো, অসুবিধা নেই তো? রাগ হবে না তো? তৃণমূল বন্ধুদের বলবে এতক্ষণ সব ঠিক ছিল, আবার এইসব বলার দরকার কি ছিল? কেন দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা কেন বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা এই জন্যই বলছি, আমাদের রাজ্যে যেগুলো আছে সেগুলো আর যাতে নাকি নড়াচড়া করে। এই আন্দোলন আমরা করছি, মাঠে ময়দানে আন্দোলন করছি, করব শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আইনি লড়াই। আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা আছে। সুপ্রিম কোর্টে মামলা আছে, কার বেঞ্চে হবে? আপনার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, আপনার নতুন একদিন এসেছেন একদম, গাভাই, বি আর গাভাই, বড় না নাম। তো ওই স্যারের এতে হবে। আগামীকাল মামলা আছে, আমারও মামলা আছে, ভারতবর্ষ থেকে অনেকে মামলা করেছে, আপনারা নজর রাখবেন। তো আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে লড়াই চলবে। তো এইখান থেকে দিল্লিতে যে কেন বলতে হচ্ছে, কারণ হচ্ছে এই আপনাদের বলি, বুঝতে পারবেন কেন বলছে ওরা। বলার কারণটাই হচ্ছে এটা যে আমাদের, আমি একটু যদি তথ্য দিয়ে এটা ধরে একটু পড়ে নেবো। আপনার কোথায় গেল রে সব কাগজ ফাগজ গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। ও, এখানে বলার কারণ হচ্ছে কি জানেন? মমতা ব্যানার্জির আমলে টিপু সুলতানের পরিবার আছে কোথায় জানেন? কলকাতার টালিগঞ্জ এরিয়াতে। ওখানে 12 বিঘা কবরস্থান সম্পত্তি নিয়ে 12 বিঘা, কত? 12 বিঘা। ওখানে একটা কাটার দাম অন্তত 2 থেকে 4 কোটি টাকা। এক কাটা সম্পত্তির দাম 2 থেকে 4 কোটি টাকা। 12 বিঘা সম্পত্তি, কবরস্থান সব ধুলিসাৎ করে কবরের উপরে বাড়ি করে বসে আছে, এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জির আমলে। আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি, ওই 12 বিঘাকে আমরা উদ্ধার করব না? আইনের মাধ্যমে গলায় আঙুল ঢুকাবো, ঢুকিয়ে সে ফিরাদ হাকিম হতে পারে, সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে, সে জাভেদ খান হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তার ভাইপো হতে পারে। আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব। ভয় পাচ্ছে তো ওই জন্য। দিল্লিতে যা। দিল্লি যাব না কালীঘাটে আন্দোলন করব? কেউ বলতে পারবে না। গণতান্ত্রিক রাষ্ট্র, মোদির আমরা প্রজা নয়, মোদি আমাদের রাজা নয়। মোদিজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী, তাকে 100 বার সম্মান দিতে হবে। সম্মান দেব। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমরা 100 বার সম্মান দিতে হলে দেব, তাতে কোনো আমার অসুবিধা নাই। কিন্তু মোদি মমতা যদি বলে
ডাইরেকশন দিয়ে দেয় কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় আন্দোলন করবে, ও নওশাদ সিদ্দিকী মানবে না। যে ইচ্ছা মানো, কারণ আমার হাতে সংবিধান আছে, আমার সংবিধান আমাকে প্রোটেস্টের, প্রতিবাদের, আন্দোলনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সুতরাং সংবিধান আমাকে যে স্বাধীনতা দিয়েছে, কোনো মন্ত্রী আমার এই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। তা তার জন্য আমার লড়াই চলবে। তাতে আমি বারবার বলি, আমি প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি, তো আটকাবে কোর্টে যাব, কোর্ট থেকে পারমিশন নিয়ে আসবো, নিয়ে এসে প্রোগ্রাম করব, মারামারি হানাহানি থেকে যাব না। যাক, যেটা বলছিলাম, তো কেন এখানে বলছে বুঝতে পেরেছেন, দিল্লি গিয়ে কবরস্থানের ওপরে। কলকাতাতে ওয়াকাফ সম্পত্তির ওপরে মদের দোকান, এ দেখুন 2019 সালে এটা পাবলিশ হয়েছিল। সালে এটা পাবলিশ হয়েছিল, ওয়াকাফ জমির ওপরে মদের দোকান। ভাই 2019 সালটা কাদের সরকার ছিল? বামেরা। যা হয়তো বামেদের এরা দোষ দেয়, আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয়। যা হচ্ছে সব নেহেরুজির দোষ, কংগ্রেসের দোষ, আর আমাদের রাজ্যে যা হয় সব বামেদের দোষ। তো 2019 সালে মদের দোকানের ছবিটা দেখাচ্ছি তো ভাই, হ্যাঁ, এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না, ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি? এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয়, যা আলোচনা হবে সব দিল্লিতে গিয়ে হোক। শুধু তাই নয়, আমি আপনাদের বলি, পশ্চিমবাংলার বিধানসভাতে এমন মন্ত্রী ঢুকে বসে আছে, এমন তৃণমূলের বিধায়ক আছে, বিধানসভার বাইরে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের এমন নেতারা আছে, ওয়াকাফ সম্পত্তি খেয়ে বসে আছে। এই যে ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি লুট হয়ে আছে, কারা লুট করেছে ভাই? এই গরিব সাধারণ মানুষ ওয়াকাফ সম্পত্তি লুট করে বসে থাকতে পারবে যদি তাদের পেছনে না পার্টির ব্যাকআপ থাকে বা পার্টির নেতা না হয়? এই ৭৬,০০০ বিঘা সম্পত্তির মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে প্রায় ৭০,০০০ বিঘা সম্পত্তি তৃণমূলের যারা চামচাগিরি করছে, নেতারা খেয়ে বসে আছে। ওই জন্য তো দিল্লির রাস্তা দেখাচ্ছে, এর জবাব দিতে হবে। কলকাতার কলেজ পার্ক স্ট্রিট আপনারা জানেন? কলকাতার পার্ক স্ট্রিট জানেন তো? এক কাটা জায়গার দাম কত? চোখ দাঁড়িয়ে যাবে কিনতে গেলে। আমি শুনি না দাম, ওই জন্য কিনতে পারবো না, অত টাকা নেই। এক কাটা জায়গা নিলে তো বাড়িও করতে পারবেন না, করতে গেলে 2-5 কাটা জায়গা নিতে হবে। ওখানে এক কাটা জায়গার দাম বিশাল। মোটামুটি শুনে আপনারা শুনে লাভ হবে না। যার টাকা আছে এই করাত কলের মালিক খালিক হতে পারে, যদি বেশি টাকা থাকে বা শুনে নেবে, যে জানাবে আমাদেরকে। মোটামুটি 2-5 কোটি টাকা। ওখানে 12 কাটা জায়গা আছে, অনেক আছে, ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে, মতুয়াল্লি নয়। সেই জায়গাও প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাচ্ছে। মানে কি বুঝতে পারছেন? মাল আমরা এই সম্পত্তিগুলো আমরা বার করবো আগামী দিনে। নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার, ইভেন আপনাদের এলাকায় বলছি, আপনাদের এলাকায় বসিরহাট সাব ডিভিশনে প্রচুর ওয়াকফ সম্পত্তি আছে, লুট হয়ে যাচ্ছে। এগুলো উদ্ধার হবে। সেই জন্য পীর গোরাজাত আব্বাস হুজুরের মাজারের ওখানে 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি আছে, মানে 10 বিঘাও এখন আছে, কি সন্দেহ আছে কি? হ্যাঁ, 92 কাটা রেখেছে। এটা কি রাখার দরকার? সবাই মিলে এ করে ও যদি মাজারটা তোলা যেত, ওইটা মনে খেয়ে নিত এরা, ওই মাজার চত্বরটুকু আছে। তো এগুলো তো বার করবো ভাই। এইবার হচ্ছে 1963 সালের যে আইন দিয়ে দিচ্ছে এরা, যে কোনো সময় বার করার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। আপনি আমি ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে পারলে ওয়াকফ বোর্ড বার করতে পারত। কিন্তু মোদিজি যে আইনটা নিয়ে এসেছে, আর ওগুলো বার করতে পারবেন না। কারণ তারা বলে 12 বছর হচ্ছে, হানাচি তানাচি, এইবার অনেক আইনের ফাঁদ দেখাবে। মানে তাহলে ওই 1000 বিঘে সম্পত্তি থেকে 92 কাটা বাকি রইল, মানে 92 কাটাটাই থেকে গেল। আর ওই যে বাকি যেগুলো আছে সেগুলো আর 997 বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেল, আর নতুন করে উদ্ধার করতে পারবেন না। আইন এমন করেছে। এর বিরোধিতা আমরা ওই জন্য করছি, আমরা এর বিরোধিতা ওই জন্য করছি, আপনাদেরকে জানিয়ে রাখা দরকার। একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে, আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, আপনাদের এখানে ঈদগাহ, কবরস্থান, মসজিদ 50 বছর 100 বছরের আছে, এরকম অনেক আছে তো ভাই, আছে তো? আমি দায়িত্ব নিয়ে বলছি, একটাও কাগজ পাবেন না। কেন বলুন তো, কেন কাগজ পাবেন? কি হয়েছে? এই মুসার দাদু, তার দাদু, এই মামনুনের দাদু কি বলেছে? এই আমার ওখানে 2 বিঘে জায়গা আছে মাঠের ধারে, তোরা একটা ঈদগাহ করে নে। মুখে বলে দিয়েছে, অফ করে দিলাম, যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, তোরা ওটাতে ঈদের নামাজ পড়বি। আপনার বাপ দাদু, তার বাপ নামাজ পড়ে আসছেন, কেউ আটকায়নি। ওয়াকফে লিল্লাহ, মৌখিক অফ করে দিয়েছে। ঠিক এমন কবরস্থানটা, এই তোদের গ্রামের মানুষ, জমিদার মানুষ ছিলেন ওনারা, গ্রামে কবরস্থান নেই। কি হয়েছে? যা ওই ওখানে ওই আছে, ওই মানে ওর জমিটা পড়ে আছে 5 বিঘে 7 বিঘে, তোরা কবর দিবি। সে বংশ পরম্পরায় কবর দিয়ে এসছে। তো মৌখিক কি করেছে? মৌখিক দান করেছে।
এরকম ভাবে হয়ে এসেছে। ঠিক একইভাবে মসজিদ, এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর মতো জায়গা আছে। একটা জিনিস ভুল ভেঙে দিই, ওই 8 লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্যরা বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিকে হিট খাওয়ায়, পাবলিক একদম লাভ মেরে উঠবে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের পরে ওয়াকাফের জায়গা তুমি দখল করছো, মানছি না, মানবো না। তো এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে। কিন্তু ঘোড়ার ডিম, সাউথে 2টো মন্দির আছে, ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ওয়াকাফ সম্পত্তিকে এক সাইডে করে দেবে, বুঝতে পেরেছে? কিন্তু আপনি আমি ভুল বলছি, আর যখন বলছি এর ভিতর থেকে একদম লাভ মেরে উঠছে এত সম্পত্তি, ঘোড়ার ডিম সম্পত্তি, একটুখানি সম্পত্তি আছে সেটাকেও মোদি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো কিভাবে কাটছে? ওরা সার্ভে করে দেখেছে 8.5 লক্ষ একর ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি আছে, তার মধ্যে প্রায় 4 লক্ষ একর অর্থাৎ 50% ওয়াকাফ সম্পত্তি ওয়াক বাই ইউজার, মৌখিক দান করা। আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে, কিন্তু ওখানে কি বলছে? নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে, 6 মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে। এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো। এবার আপনার এখানকার 400 বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো? এটা তো কারো কাছ থেকে জোর করে কবর দেননি। 400 বছর আগে আপনার যে দাদুর কবর আছে, অন্য দাদু সেটাকে দান করেছে বলেই আছে। ও ওয়ামসি পোর্টালের একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো, কার কাছ থেকে পেয়েছো, মানে যতক্ষণ আপনি যদি না আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল। সরকারের হয়ে গেল, সরকার সরকারের কাজে লাগাবে না, কি করবে ওটাকে নিয়ে? ওই আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওদের মতো দিয়ে দেবে। প্ল্যান হচ্ছে এখানে, এরই আমরা বিরোধিতা করছি। তো আপনার দাদুরা যে ওয়াক বাই ইউজার মৌখিক দান করেছে, এটা বৈধ কি অবৈধ আগে এটা জেনে রাখা দরকার। জেনে রাখা দরকার তো নাকি ভাই? এনার্জি লস সবার। আর ক মিনিট আছে? এই 1-2 মিনিটই লাগবে এটা বলতে। ওয়াক বাই ইউজার অর্থাৎ আপনার বাপ দাদুরা যে সম্পত্তিটা দান করেছে সেটা বৈধভাবে দান করেছে না অবৈধভাবে? এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে? 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল, একটা মামলা হয়েছিল 2000 সালে। মামলার যেটা অর্ডার এসেছিল, সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ। শুধু তাই নয়, আমি ইসলামিক ল বাদ দিলাম, সাইডে রাখলাম। আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার 24 নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম। ভারতবর্ষের আর বেশ কিছু 3টা আইন দিচ্ছে, একাধিক আইন আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইন অনুযায়ী মৌখিক হেবাটা মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই অনুযায়ী মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই অনুযায়ী মৌখিক হেবাটা বৈধ। তাহলে মোদি 50% সম্পত্তি এক লপ্তে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে। মুসলমানদের উপকার করলো না অপকার করলো? অপকার করেছে, তার বিরোধিতা আমরা করছি। শুধু মুসলমানদের অপকার করেনি, দেশের এই এত কটা আইনের ভায়োলেট করে দিল। হ্যাঁ, মোদিজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে, না এখন ডিজিটাল সময় ভাই, আজকের ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না, এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এগুলো সব আমি করবো, অ্যামেন্ডমেন্ট করব। এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে, আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে, মৌখিক অফ চলবে না। তাদেরকে ওয়েলকাম করতাম আমরা।